আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ফিজিক্স ফার্স্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় মহাকর্ষ এবং অভিকর্ষ। তাহলে মহাকর্ষ অভিকর্ষ বলের সাথে জড়িত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। এখানে অভিকর্ষ ত্বরণ থাকবে, উপগ্রহগুলো কিভাবে ঘুরতেছে, এই জিনিসগুলো আজকে আমরা জানতে পারবো। এই অধ্যায়ের একদম শুরুতে আছে কেপলারের সূত্র। এই সৌরজগতের যত গ্রহ উপগ্রহগুলো আছে সেগুলো কিভাবে ঘুরতেছে এগুলোকে কেপলার তিনটা সূত্রের মধ্যে আবদ্ধ করে ফেলেছে। তিনটা সূত্রের সুতায় সে বেঁধে ফেলেছে সব নিয়মগুলোকে। আর যদি আমরা এটার আরেকটু পেছনে ফিরে তাকাই যে এই গ্রহ নক্ষত্রের গতিগুলো নিয়ে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকমের মতবাদ ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যারিস্টটলের একটা মতবাদ ছিল। অ্যারিস্টটলের মতে পৃথিবী ছিল সব কিছুর কেন্দ্রে। তাহলে তার মতে পৃথিবী ছিল সব কিছুর কেন্দ্রে এবং সূর্য থেকে শুরু করে অন্য যত গ্রহ নক্ষত্রগুলো আছে সবগুলোই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে, এরকম একটা ধারণা অ্যারিস্টটলের ছিল। এবং অ্যারিস্টটলের এই ধারণাটাই সবার মনে বদ্ধমূল হয়ে গেছিল। সবাই এটাই বিশ্বাস করত যে অ্যারিস্টটল যা বলছে সেটাই সঠিক। এমনকি অ্যারিস্টটলের সমসাময়িক মানুষদের এরকমও বিশ্বাস ছিল যে অ্যারিস্টটল জ্ঞান বিজ্ঞানের সব কিছু নিয়ে গবেষণা করছে, সুতরাং অ্যারিস্টটলে যা নেই সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই, আর অ্যারিস্টটলের ভুল ধারা তো সেটা মহাপাপ হবে। এরকম একটা চিন্তাভাবনা কিন্তু ওই সময় মানুষজনের মধ্যে হয়ে গেছিল। হয়ে যাওয়ার পেছনেও কারণ হচ্ছে অ্যারিস্টটলের বহুমুখী প্রতিভা, সব ক্ষেত্রে তার অসংখ্য অবদানের জন্যই কিন্তু মানুষের এরকম একটা আস্থা বা অন্ধবিশ্বাস চলে এসেছিল। এজন্য সবাই এটাই বিশ্বাস করতে শুরু করে যে পৃথিবী সবার কেন্দ্রে এবং সবকিছু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে। পরবর্তীতে অ্যারিস্টটলের মৃত্যুর 12 বছর পরে জন্মগ্রহণ করেন অ্যারিস্টাকার্স নামে একজন বিজ্ঞানী। এই অ্যারিস্টাকার্স প্রথমবারের মতো বলেন যে পৃথিবী সবকিছুর কেন্দ্রে নয় এবং সবকিছু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে এটাও সঠিক নয়, বরং সূর্য আছে সবকিছুর কেন্দ্রে এবং সবকিছু আমাদের পৃথিবী থেকে শুরু করে অন্য যে গ্রহ উপগ্রহগুলো আছে সেগুলো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে। তার মানে অ্যারিস্টাকার্স প্রথম সূর্যকেন্দ্রিক মতবাদটা প্রচলন করে। এই সূর্যকেন্দ্রিক মতবাদ দেওয়ার পরেই মানুষ কিন্তু বিশ্বাস করেনি, সে তার সারাটা জীবন ধরে সংগ্রাম করে গেছে এই মতবাদটা বিশ্বাস করানোর জন্য। সে সারা জীবন ধরে সংগ্রাম করার পরেও যখন তার মৃত্যু হয়েছে তখন পর্যন্ত মানুষ বিশ্বাস করে নাই তার কথা, তখনও পর্যন্ত অ্যারিস্টটলের ধারণায় প্রচলিত অবস্থায় ছিল। পরবর্তীতে আস্তে আস্তে অ্যারিস্টটলের মতবাদটা বিলুপ্ত হতে থাকে এবং মানুষ সত্য জ্ঞানের সংস্পর্শে আসতে থাকে। এই প্রেক্ষিতে কোপার্নিকাস নামে একজন বিজ্ঞানীর অবদানও অনেক বেশি। কোপার্নিকাসও এই গ্রহ নক্ষত্রের গতি নিয়ে কথাবার্তা বলেছে, আলোচনা করেছে, সৌরকেন্দ্রিক মতবাদটাকে আরও শানিত করেছে। পরবর্তীতে উল্লেখযোগ্য হিসেবে কেপলারের সূত্রের মাধ্যমে এগুলো সম্পর্কে আমাদের একটা সঠিক ধারণা পাওয়া যায়। তিনি তিনটা সূত্রের মাধ্যমে এই সৌরজগতের যত গতি আছে সেগুলোকে বেঁধে ফেলেছে এবং এই সূত্র তিনটা উপলব্ধি করতে পারলে এটা আমাদের জন্য জানা অনেক সহজ হয়ে যায়। কেপলারের প্রথম সূত্রটা হলো উপবৃত্তের সূত্র বা কক্ষপথের সূত্র। তাহলে কেপলারের মতে সূর্যের চারিদিকে গ্রহগুলো যে কক্ষপথে ঘুরতেছে সেটা হলো উপবৃত্তাকার। এটাই হলো কেপলারের সাফল্যের মূল কথা। তার আগে পর্যন্ত যারা বলেছে সবাই বলেছিল যে কক্ষপথগুলো হলো বৃত্তাকার। সর্বপ্রথম কেপলারই এই কথাটা বলছে যে কক্ষপথগুলো হচ্ছে উপবৃত্তাকার। এটাই তার সাফল্যের মূল কথা। তাহলে তার মতে সূর্যটাকে কোনো একটা ফোকাসে রেখে, যে কোনো উপবৃত্তের ফোকাস বা নাভি দুইটা থাকে, এটা একটা, এর মধ্যে যে কোনো একটাকে সূর্য থাকবে আর এই উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী বা অন্য গ্রহগুলো তার চারিদিকে ঘুরতে থাকবে। এটাই হলো তার প্রথম কথা। তাহলে আমরা কেপলারের সূত্র থেকে পরিষ্কারভাবে জানলাম যে গ্রহগুলো যে কক্ষপথে ঘুরতেছে সেটা অবশ্যই উপবৃত্তাকার, সেটা কিন্তু বৃত্তাকার নয়। 2 নম্বর সূত্রের নাম হলো ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র অনুসারে এই যে গ্রহগুলো ঘুরতেছে, গ্রহ এবং সূর্যের যে সংযোগকারী রেখা এটা, এখন এই গ্রহটা যদি ঘুরে এই পজিশনে চলে আসে তখন সংযোগকারী রেখাটা চলে আসবে এই পজিশনে। তার মানে দেখো এই সংযোগকারী রেখাটা এই পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করেছে। আবার যদি গ্রহটা এখানে থাকে, এখান থেকে সে যদি এখানে চলে যায় তখন দেখো এই পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করতেছে। কেপলারের মতে যদি
এখানে যতটুকু সময় ধরে চলছে এখানেও সমান সময় ধরে চলে, তাহলে এখানকার যে ক্ষেত্রফল হবে এখানকার ক্ষেত্রফলও সেম হবে। তার মানে দেখো, কেপলারের 2 নম্বর সূত্রের কথা হলো যে কোনো একটা গ্রহ এবং সূর্যের সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তাহলে যদি সমান সময় ধরে চলে, ক্ষেত্রফলের মানটাও সমান হবে। সময় যদি বেশি হয় ক্ষেত্রফলও বেশি হবে, সময় কম হলে ক্ষেত্রফলও কম হবে। তার মানে তার সূত্র অনুসারে এরকম যে ডেল এ সমানুপাতিক ডেল টি। তাহলে এই যে যত বেশি সময় ধরে সে চলবে তত বেশি ক্ষেত্রফল সে অতিক্রম করতে পারবে। যদি তুমি সময়ের পরিমাণ দ্বিগুণ চিন্তা করো তাহলে তোমার ক্ষেত্রফলের পরিমাণও দ্বিগুণ হবে। এটা 4 গুণ চিন্তা করলে এটাও 4 গুণ হবে। এটা হলো ক্ষেত্রফলের সূত্র। 3 নম্বর সূত্রটা হলো সময়ের সূত্র বা পর্যায়কালের সূত্র। পর্যায়কালের সূত্র অনুযায়ী এই যে সূর্যের চারিদিকে যে গ্রহগুলো ঘুরতেছে সেই প্রত্যেকটা গ্রহের যে পর্যায়কাল, এই পর্যায়কালটা হবে আর এর সাথে নির্ভরশীল, অর্থাৎ সূর্য থেকে সেই গ্রহের যে দূরত্ব তার উপরে নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? এটা যদি আর হয় তাহলে টি স্কয়ার সমানুপাতিক হবে আর কিউব। তার মানে পর্যায়কালের বর্গ সূর্য থেকে দূরত্বের ঘনফলের সাথে সমানুপাতিক। তাহলে দেখো, সূর্য থেকে তার দূরত্ব যত বেশি হবে পর্যায়কালটাও কিন্তু তার তত বেশি হবে। সূর্যের যত কাছে অবস্থিত হবে তার পর্যায়কাল কিন্তু তত কম হবে। এই সূত্র থেকে এটাই বোঝা যাচ্ছে। এবং এটা যদি আমরা কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখি, আমরা জানি এই যে সূর্যটা ঘুরতেছে তার সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ, এরপরে আছে শুক্র, তারপরে মনে করো পৃথিবী, এভাবে করে মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এই পর্যন্ত আছে। তাহলে সূর্যের সবচেয়ে কাছে কিন্তু আছে বুধ। তাহলে বুধের জন্য আর এর মান অনেক কম, এই জন্য পর্যায়কালটা হবে অনেক কম। দেখা যায় বুধ একবার ঘুরে আসতে তার কম সময় লাগবে। শুক্রের তার চেয়ে বেশি হবে, পৃথিবীর তার চেয়ে বেশি হবে। তার মানে পৃথিবীতে দেখো 365 দিনে 1 বছর হয়। তার মানে তুমি যদি শুক্রে চিন্তা করো তাহলে শুক্রে অবশ্যই তার চেয়ে কম দিনে 1 বছর হয়, বুধে হলে আরো কম দিনে হবে। আবার পৃথিবীর পরে যেগুলো যাচ্ছে দেখো আর এর মান আরো বাড়তেছে, তাহলে টি এর মান কি আরো বাড়বে। তার মানে এই যে মঙ্গল আছে, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, তুমি যত দূরে যাচ্ছ সেগুলোতে কিন্তু পর্যায়কাল তত বাড়তেছে। তার মানে সেগুলোতে 1 বছর হতে কিন্তু আরো অনেক বেশি দিন লাগবে এরকম। সাথে সাথে যদি কোনো কারণে, নর্মালি এরকম ধরনের ঘটনা ঘটে না, যদি কোনো কারণে কোনো গ্রহ সূর্য থেকে একটু দূরে চলে যায়, মনে করো সেখানে ছিল, এখান থেকে এখানে চলে গেল, তাহলে এখানে যেয়ে যদি আবার ঘুরতে শুরু করে অবশ্যই এখানে যাওয়ার পরে তার পর্যায়কাল কিন্তু বেড়ে যাবে। আবার যদি কোনো কারণে তার কাছাকাছি চলে আসে তখন কিন্তু তার পর্যায়কালটা কমে যাবে। এরকম ঘটনা ঘটতে পারে। এখন যদি তোমাকে বলা হয় যে কোনো একটা গ্রহ থেকে সূর্য থেকে গ্রহের দূরত্ব 4 গুণ হয়ে গেল, তাহলে আর এর মানটা হয়ে গেল 4 গুণ, সেক্ষেত্রে তার পর্যায়কাল কত গুণ হবে? তাহলে এখান থেকে দেখো টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। যদি আমরা টি বের করতে চাই, টিটাকে একদম ফ্রি করে নিলাম, তাহলে এটা সমান হবে এরকম। এবার দেখো বলছে আর এর মানটা কত গুণ করলাম? 4 গুণ, তাহলে 4 টু দি পাওয়ার 3/2। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো 4 টু দি পাওয়ার হাফ, তার উপরে পাওয়ার থাকবে হলো কিউব। তাহলে হাফ মানে হচ্ছে রুট ওভার, তাহলে রুট ওভার করলে এটা হবে 2, তার উপরে কিউব করলে আমরা এখানে অ্যান্সার পেয়ে যাবো কত? 8। তার মানে তুমি যদি সূর্য থেকে তার দূরত্ব 4 গুণ করে ফেলো তাহলে তার পর্যায়কাল হয়ে যাবে 8 গুণ। ঠিক আছে? এভাবে তোমাকে যত গুণ বলবে তুমি এই ফরম্যাটে ক্যালকুলেশন করলে পেয়ে যাবে। আর তুমি যদি দেখার সাথে সাথে অ্যান্সার বলতে চাও তাহলে ট্রিক্সটা হলো এরকম, যখনই আর যত গুণ বলবে সেটাকে তুমি প্রথমে বর্গমূল করবে, বর্গমূল করার পরে যা পাবে তাকে সরাসরি কিউব করে দিবে, তাহলে দেখো আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে? তাহলে দেখো এমসিকিউ পারার জন্য যাতে আমরা খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারি, এজন্য আর যত গুণ বলবে সেই মানটাকে তুমি সরাসরি বর্গমূল করবে, বর্গমূল করার পরে যে মানটা পেলে সেটাকে ঘনফল করে দিলেই আমরা পেয়ে যাব। যেমন ধরো বলছে যদি বলে আর 9 গুণ করা হলো, তাহলে এটাকে প্রথমে বর্গমূল করো, তাহলে কত হবে? 3। এবার এটার উপরে কিউব করো, তাহলে কত হবে? 27। তার মানে এটার অ্যান্সার হবে
27 গুণ। ঠিক আছে, তাহলে কেপলারের সূত্র থেকে আমরা এই তথ্যগুলো জানতে পারি। এবার আমরা চলে আসি মহাকর্ষ এবং অভিকর্ষ বলতে কি বোঝায়। দেখো, মহাকর্ষ মানে মহান যে আকর্ষণ, তাই না? এটাকে যদি আমরা সমাসের মতো করে ভাগ করি তাহলে সমাস বাক্যটা হবে এরকম, মহান যে আকর্ষণ সেটা হলো মহাকর্ষ। তার মানে এই আকর্ষণ কোনো কিছুকেই বাদ দিবে না, এই মহাবিশ্বের যত বস্তুকণা আছে প্রত্যেকে আকর্ষণ করবে, এটাই হলো মহাকর্ষ। তার মানে তুমি একজনকে খুব বেশি ঘৃণা করলেও, খুব বেশি বিকর্ষণ করলেও নিউটনের মতে তোমার সাথে তার একটা আকর্ষণ আছেই, সেটা হলো মহাকর্ষ। এই আকর্ষণ থেকে বাঁচার কোনো উপায় নাই। তাহলে যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটা হলো মহাকর্ষ। এই দুইটা বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয় এবং অন্যটা পৃথিবীর আশেপাশের, পৃথিবীর ক্রাইটেরিয়ার মধ্যে বা পৃথিবীকে কেন্দ্র করে যারা ঘুরে বা পৃথিবীকে প্রাধান্য দিয়ে যারা ঘুরে বা পৃথিবীর আশেপাশে যারা আছে তাদের সাথে যে বলটা হবে সেটাকে আমরা বলবো অভিকর্ষ। মনে করো এখানে একটা আম চলতেছে, এটা পৃথিবী, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ সেটাকে আমরা বলবো অভিকর্ষ। আসলে এটা আলাদা তেমন কিছু না, অভিকর্ষ আমরা একটা স্পেশাল নাম দিয়েছি, যেহেতু আমরা পৃথিবীতে থাকি, আমাদের পৃথিবী নিয়ে আলোচনা বেশি হয়, এই জন্য পৃথিবীর আকর্ষণটাকে আমরা স্পেশাল নাম দিয়েছি, সেটা অভিকর্ষ। অনেক সময় অভি শব্দ দিয়ে ভূমি, ভূপৃষ্ঠ এরকমও বোঝায়। তাহলে ভূপৃষ্ঠের যে আকর্ষণ বা পৃথিবীর যে আকর্ষণ সেটাকে আমরা বলি অভিকর্ষ। তাহলে দেখো, পৃথিবীর সাথে অন্য একটা বস্তুর আকর্ষণ হলে সেটাকে আমরা বলবো অভিকর্ষ। যেমন পৃথিবীর সাথে আম হতে পারে, পৃথিবীর সাথে আমার হতে পারে, এগুলো অভিকর্ষ। আবার পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরতেছে, তাহলে এটা যদি এভাবে চাঁদ ঘুরতে থাকে তাহলে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে, তার মানে পৃথিবী এবং চাঁদের এই যে আকর্ষণ এটাও কিন্তু হবে অভিকর্ষ। এখন তোমাকে যদি বলে সূর্যের সাথে পৃথিবীর যে আকর্ষণ এটা কি হবে, অভিকর্ষ নাকি মহাকর্ষ? যেহেতু পৃথিবী আছে, অনেকেই চিন্তা করবে যেহেতু পৃথিবী আছে তাহলে এটাও অভিকর্ষ। কিন্তু দেখো, খেয়াল রাখতে হবে পৃথিবীর সাথে অন্য বস্তুর আকর্ষণ যেখানে পৃথিবীর প্রাধান্য থাকবে সেটাই অভিকর্ষ, পৃথিবীর প্রায়োরিটি থাকবে সেটাই অভিকর্ষ। যেমন দেখো, পৃথিবীকে কেন্দ্র করে কিন্তু চাঁদ ঘুরতেছে, তার মানে পৃথিবী তাকে শাসন করতেছে, তাকে ঘুরায় নিচ্ছে চারিদিকে, এটা অভিকর্ষ। কিন্তু এখানে দেখো পৃথিবীর কোনো ডমিনেন্স নাই, বরং পৃথিবী নিজেই সূর্যের চারিদিকে ঘুরতেছে, তাহলে এখানে পৃথিবীর কোনো স্পেশালিটি নাই, এ কারণে এটাকে অভিকর্ষ বলা যাবে না, এটা শুধুই মহাকর্ষ। ঠিক আছে, তাহলে অভিকর্ষ হতে হলে পৃথিবী থাকতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, সেই প্রসেসে পৃথিবীর প্রাধান্য থাকতে হবে, পৃথিবীর ডমিনেন্স করতে হবে, তখন আমরা সেটাকে বলবো অভিকর্ষ। আর বুঝতে পারতেছো, যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ হলেই সেটা মহাকর্ষ, আর এটার একটি স্পেশাল অংশ হলো অভিকর্ষ। তার মানে ধরো এখানে 1 নম্বর বস্তু, 2 নম্বর বস্তু, এখানে আছে পৃথিবী, চাঁদ, এখানে আছে পৃথিবী, সূর্য, এখানে যতগুলো আকর্ষণ সবগুলোই কিন্তু মহাকর্ষ। কিন্তু শুধুমাত্র এই যে পৃথিবীর সাথে চাঁদ, এই তিনটার মধ্যে পৃথিবীর সাথে চাঁদ এটা হলো অভিকর্ষ। তার মানে দেখো, সকল অভিকর্ষ বল মহাকর্ষ, কিন্তু সবগুলো মহাকর্ষ বল অভিকর্ষ বল নয়। ঠিক আছে, তাহলে অভিকর্ষ বল হলো মহাকর্ষ বলের একটা বিশেষ অংশ, যেখানে পৃথিবী তার আশেপাশের বস্তুগুলোকে আকর্ষণ করে থাকে। এই মহাকর্ষ বলের সূত্র দিয়েছে নিউটন, সেই সূত্রটা আমাদের সবারই খুব বেশি পরিচিত, সেটা হলো মহাকর্ষ বল সমান এরকম। তার মানে মহাকর্ষ বল বস্তু দুইটার ভরের গুণফলের সাথে সমানুপাতিক, দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে যত ভারী বস্তু হবে তাদের মধ্যে মহাকর্ষ বল তত বেশি হবে, যত হালকা বস্তু হবে তত কম হবে, এরকম। তাহলে দেখো, এখান থেকে বোঝা যাচ্ছে যত দূরে চলে যাবে আকর্ষণ কিন্তু কমে যাবে। তোমরা বাংলা একটা প্রবাদ হয়তো পড়ছো, চোখের আড়াল হলেই মনের আড়াল হয়, তার মানে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। দেখো, এটাও কিন্তু কিছুটা এটাকে আকর্ষণ করতেছে বা এটাকে রিপ্রেজেন্ট করতেছে। তুমি যত দূরে যাবে তত দেখো মহাকর্ষ বলের পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে। এখানে এরকম প্রশ্ন করতে পারে, ধরো বলছে দুইটা বস্তুরই ভর দ্বিগুণ হলো, আবার মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলো, তাহলে মহাকর্ষ বল কত গুণ হবে? তাহলে ভরও দ্বিগুণ হয়েছে দুইটারই, আবার দূরত্ব দ্বিগুণ হয়েছে, তাহলে বল কত হবে?
তাহলে দেখো সূত্র হচ্ছে এরকম, দুইটাই 2 গুণ, আবার নিচে 2 এর উপর স্কয়ার, তাহলে কেটে গেলে 1 গুণ। 1 গুণ মানে হচ্ছে কোনো পরিবর্তন হবে না। তাহলে দুইটা বস্তুরই ভর যদি দ্বিগুণ করা হয় এবং মধ্যবর্তী দূরত্বও যদি দ্বিগুণ করা হয়, তাহলে তাদের মধ্যকার মহাকর্ষ বলের কোনো পরিবর্তন হচ্ছে না। এভাবে যে কোনো গুণ বললে আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। এখানে দেখো একটা ধ্রুবক আছে বড় হাতের জি। এই জিটা হলো মহাকর্ষীয় ধ্রুবক, এটাকে বলা হয় সার্বজনীন ধ্রুবক। সার্বজনীন ধ্রুবক এ কারণেই বলা হয় কারণ এই ধ্রুবকের কখনোই কোনো পরিবর্তন হয় না। আমরা বিভিন্ন রকমের ধ্রুবক পড়েছি, ধ্রুবকও কিন্তু একটা সীমার বাইরে গেলে পরিবর্তনশীল। দেখা যাচ্ছে অনেক ধ্রুবক মাধ্যমের উপর নির্ভরশীল, অনেক ধ্রুবক তাপমাত্রার উপর নির্ভরশীল। তবে এই যে মহাকর্ষীয় ধ্রুবক আছে, এটা কোনো কিছুর সাপেক্ষেই তেমন পরিবর্তন হয় না, এজন্যই কিন্তু আমরা এটাকে বলি সার্বজনীন ধ্রুবক। যদিও এখন নতুন নতুন কিছু গবেষণা বা কিছু তথ্য পাওয়া যায় এরকম যে বিজ্ঞানী শ নামে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখাইছিল যে তাপমাত্রার সাথে মহাকর্ষীয় ধ্রুবক কিছুটা পরিবর্তন হতে পারে, তবে সেটা এখনো সিগনিফিক্যান্ট লেভেলে আসে নাই বা এগুলো নিয়ে আমরা এখনো চিন্তা ভাবনা করি না। আমরা এটাই জানি যে মহাকর্ষীয় ধ্রুবক হলো সার্বজনীন ধ্রুবক, আমাদের ব্যবহারের ক্ষেত্রে এটা কোথাও কোনো মাধ্যমে চেঞ্জ হয় না। তাহলে দেখো এই ধ্রুবকের মানটা কখনোই পরিবর্তন হয় না, সব ক্ষেত্রে একই রকম থাকে। তার মানে দেখো কারো ভালোবাসা যদি মহাকর্ষীয় ধ্রুবকের মতো হয়, তাহলে কিন্তু সেটা সবচেয়ে ভালো মতো হতে পারে। এই জন্য সায়েন্সের স্টুডেন্ট হয়তো এরকম বলতেই পারে যে আমি তোমাকে ভালোবাসি মহাকর্ষীয় ধ্রুবক জি এর মতো, তাই না? তাহলে এটা কখনো পরিবর্তন হবে না। এখান থেকে একবার খ মার্কে অনুধাবনমূলক একটা প্রশ্ন আসছিল যে এই যে দুইটা বস্তু এখানে আছে, এদের মধ্যে আমরা বল বের করলাম, এই দুইটা বস্তুকে যদি চাঁদে নিয়ে যাওয়া হয়, চাঁদের মাটিতে রাখা হলো একই দূরত্বে, তাহলে এদের মধ্যকার বলের কি ধরনের পরিবর্তন হবে? দেখো অনেক স্টুডেন্ট চিন্তা করছে চাঁদে গেলে তো বল কমে যায়, আমরা ওই যে কি যেন পড়ছিলাম অভিকর্ষ ত্বরণ 1/6 হয়ে যায়, এই জন্য অনেকে অ্যান্সার 1/6 দিয়ে দিয়েছে সরাসরি। কিন্তু দেখো তোমাকে অভিকর্ষ ত্বরণ জানতে চায়নি, তোমার কাছে জানতে চাইছে এদের মধ্যকার বল, তার মানে এই মানটার কোনো পরিবর্তন হবে কিনা। দেখো এই মানটা নির্ভর করে এই কয়েকটা জিনিসের উপরে, এর মধ্যে এর মান কোনোদিন পরিবর্তন হবে না। বলছে সেম বস্তু নিয়ে গেছো, তার মানে m1 m2 সেম, সেম দূরত্বে রাখছো তাহলে ডিও সেম, তাহলে কি এফ এর মানও থাকবে সেম। ঠিক আছে, তাহলে দুইটা বস্তুকে পৃথিবীতে রাখছো, যে বল আকর্ষণ করতেছে, এটাকে তুমি চাঁদে নিয়ে গেলেও তাদের মধ্যকার বল সেম থাকবে। ইভেন তুমি পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাও, তবুও এই দুইটা বস্তুর মধ্যকার বল সেম থাকবে। পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে অভিকর্ষ ত্বরণ 0, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যে দুইটা বস্তু তুমি নিয়ে গেলে ওই দুইটা বস্তুর মধ্যে যে মহাকর্ষ বল, এটা কিন্তু ঠিকই থাকবে। তাহলে এই হলো মহাকর্ষীয় সূত্রের রূপ। এখন তাহলে দেখো এই মহাকর্ষ বলটাই যখন আমরা পৃথিবীর ক্ষেত্রে চিন্তা করব, তখন একটাকে আমরা পৃথিবীর ভর ধরে নিব বড় হাতের এম, যেটা পৃথিবীর আশেপাশের বস্তু সেটা ছোট হাতের এম ডিভাইডেড ভাগ হলো ডি স্কয়ার। এটা হলো অভিকর্ষ বলের জন্য আমরা এভাবে লিখতে পারি। আবার নিউটনের 2 নম্বর সূত্র থেকে আমরা জানি যে কোনো বল প্রযুক্ত হলে সেখানে একটা ত্বরণ থাকে, তাহলে অবশ্যই অভিকর্ষ বলের জন্য একটা ত্বরণ থাকবে, সেটাকে আমরা বলে থাকি অভিকর্ষ ত্বরণ। সেক্ষেত্রে দেখো সূত্রটা হয়ে যাচ্ছে এম জি। যেহেতু দুইটা একই বল নির্দেশ করে, তার মানে এই দুইটা পরস্পর সমান। যদি দুইটাকে সমান করে দাও, তাহলে এরকম হচ্ছে এম এম যদি কেটে যায়, তাহলে আমরা অভিকর্ষ ত্বরণের একটা সমীকরণ পেয়ে যাচ্ছি, জিএম ভাগ হলো ডি স্কয়ার। তাহলে যে কোনো বস্তুর উপরে কার্যত অভিকর্ষ ত্বরণ সমান এরকম হবে। এই সমীকরণে দেখো বস্তুর ভর বলে কিছু নাই, এই সমীকরণের মধ্যে বস্তুর ভর বলে কিছু নাই, তার মানে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপরে নির্ভর করে না। একটা হালকা বস্তু হোক, ভারী বস্তু হোক, সোনার তৈরি বস্তু হোক, রূপার তৈরি বস্তু, সব ক্ষেত্রে কিন্তু অভিকর্ষ ত্বরণের মান সেম থাকবে, কারণ দেখো সমীকরণে বস্তুর ভর বা বস্তুর বৈশিষ্ট্যের কিছু নাই। এজন্যই বলা হয়
অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ, তাহলে যে বস্তুই হোক না কেন আমরা চোখ বন্ধ করে বলতে পারি তার জন্য অভিকর্ষ ত্বরণ সেম থাকবে, এখানে কোনো বৈষম্য চলবে না। কিন্তু বৈষম্য কিসের চলবে? এই যে দেখো ডি এর উপরে, ডি এর মান যত বাড়বে এটার মান তত কমবে, ডি যত কমবে এটার মান তত বাড়বে। তার মানে এক এক স্থানে জি এর মান এক এক রকম, সুতরাং জি স্থান নিরপেক্ষ নয়। ঠিক আছে, তাহলে আমরা জানলাম অভিকর্ষ ত্বরণ জি এটা একটা বস্তু নিরপেক্ষ রাশি, কোনো বস্তুর উপরেই ডিপেন্ড করে না, সকল বস্তুর জন্য সেম, তবে এটা স্থান নিরপেক্ষ নয়, এক এক স্থানে এক এক রকম হয়ে থাকে। এখন এই যে অভিকর্ষ ত্বরণ আছে কি কি কারণে পরিবর্তন হতে পারে সেগুলো আমরা জানব। মূলত তিনটা কারণে অভিকর্ষ ত্বরণ পরিবর্তিত হয়। এক নাম্বার হলো উচ্চতার ক্রিয়া, দুই নাম্বার অক্ষাংশ ক্রিয়া, তিন নাম্বার হলো পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া। তাহলে এই তিনটা কারণে অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হয়। এখানে অনেক সময় প্রশ্ন আসে যে কার উপরে নির্ভর করে না, তখন একটা নতুন অপশন বানায় দেয় এমসিকিউতে, বলে দ্রাঘিমার ক্রিয়া, কিন্তু দ্রাঘিমা রেখার উপরে জি এর মান নির্ভর করে না। ঠিক আছে, তাহলে জি এর মানটা অক্ষাংশের উপরে নির্ভর করে কিন্তু দ্রাঘিমাংশের উপরে নির্ভর করতেছে না, এটা একটু খেয়াল রাখবেন। আমরা প্রথমে চলে আসি উচ্চতার ক্রিয়া, এটা কিভাবে কাজ করতেছে। নর্মালি দেখো এটা যদি আমাদের পৃথিবী হয় তাহলে এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ পর্যন্ত তার দূরত্ব হচ্ছে আর, পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এই বিন্দুতে যদি আমরা অভিকর্ষ ত্বরণ বের করতে চাই সেটা হবে জিএম ভাগ হলো আর স্কয়ার, এর জন্য আমরা একটা নির্দিষ্ট মান পাবো। কিন্তু এখানেই যদি পৃথিবীতে সর্বোচ্চ উচ্চতার যে শৃঙ্গ এভারেস্ট, এই এভারেস্টের চূড়ায় যদি আমরা জি এর মানটা নির্ণয় করতে যাই তখন দেখো কেন্দ্র থেকে তার দূরত্ব হয়ে যাচ্ছে আর প্লাস এইচ, তার মানে এই বিন্দুতে কিন্তু এটার মান হবে এরকম। তাহলে দেখো এখানে যেহেতু এর মানটা বেড়ে যাচ্ছে তাহলে অভিকর্ষ ত্বরণের মান কিন্তু কমে যাচ্ছে। তাহলে আমরা জানলাম ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যেতে থাকবো তত অভিকর্ষ ত্বরণের মান কিন্তু কমতে থাকবে। তার মানে আমরা যে এভারেস্টের চূড়ায় যাই তখন কিন্তু ওইখানে অভিকর্ষ ত্বরণ কম, তাহলে ওইখানে হয়তো আমাদের কিছুটা হালকা মনে হবে, কারণ আমাদের ওজন ডাব্লিউ সমান এম জি, যেহেতু জি কিছুটা কমে যাবে এখানে, সেখানে আমাদের কিছুটা হালকা মনে হবে। যদি আমরা আরো উচ্চতায় যাইতে পারি সেক্ষেত্রে হয়তো আরো হালকা মনে হবে। এখন এই যে উচ্চতায় যাচ্ছি, এই উচ্চতায় গেলে জি এর মানটা কিভাবে পরিবর্তন হচ্ছে এটার একটা রাফ সূত্র আছে। আমি আবারও বলছি রাফ সূত্র, এটা একদম প্রকৃত না, একটা মোটামুটি হিসাব নিকাশের জন্য এটা ব্যবহার করা হয়, এটা থেকে একটা মোটামুটি আইডিয়া পাওয়া যায়, কিন্তু সব সময় এটা প্রকৃত মান হিসেবে ব্যবহার করা যাবে না। সেটা হলো এরকম যে এই উচ্চতায় যাওয়ার পরে জি এর মান যদি জি ড্যাশ হয়, ভূপৃষ্ঠে যদি সেটা জি হয় তাহলে এটা সমান 1 মাইনাস 2h ভাগ হলো আর। ঠিক আছে, তাহলে এটা পুরোপুরি রাফ হিসাব নিকাশের জন্য আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা কিছুটা ধারণাও পেতে পারি যে জি এর মান কেমন কিভাবে পরিবর্তন হচ্ছে। ধরো তোমাকে বলা হলো এই ভূপৃষ্ঠ থেকে আমি এখান থেকে তো এটা আর, যদি আমি এখান থেকে আরো r/4 ডিস্টেন্সে যাই তাহলে এই বিন্দুতে আমি জি এর মানটা কেমন পাবো। তাহলে দেখো যদি r/4 উচ্চতায় তুমি চলে যাও তখন এটা কেমন হতে পারে, বসায় দাও, এখানে জি থাকলো 1 মাইনাস r/4 ডিভাইডেড বাই আর। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি ওইখানে থাকবে 1/4, তাহলে এখানে হবে g ইন্টু 3/4, তাহলে 3g ডিভাইডেড বাই 4, এরকম ধরনের একটা মান আমরা পেতে পারি। তাহলে কত উচ্চতায় গেলে
কেমন জি এর মান হচ্ছে তার একটা রাফ হিসাব নিকাশের নিয়ম হলো এরকম ধরনের। এখান থেকে অনেক সময় এরকম এমসিকিউ আসে, ধরো তোমাকে বলল এই হচ্ছে পৃথিবী, পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় গেলে জি এর মান 1% হবে। তাহলে আমি কত উচ্চতায় গেলে জি এর মানটা 1% হবে, 100 ভাগের 1 ভাগ হবে। এই প্রশ্নটা যখন তোমার লিখিত পরীক্ষার জন্য সলভ করবে তখন আমাদের বইয়ের লেখা সূত্র হলো √g/g' - 1 × r। এই সূত্র দিয়ে তুমি করতে পারবে। তাহলে এখন দেখো বলছে এখানে গেলে জি এর মানটা হবে 1%, তাহলে জি ড্যাশ সমান জি এর 1%, তার মানে জি ভাগ হলো 100। উল্টায় দিলে g/g' সমান আমরা পাবো কত? 100। এখন যদি তুমি এখানে মানটা বসায় দাও √100 - 1 × r, তাহলে আমরা এখানে অ্যান্সার পেয়ে যাব 9r। ঠিক আছে, তাহলে এভাবে যদি প্রশ্ন করে কত উচ্চতায় গেলে জি এর মান এত % হবে, এত ভাগ হবে, সেগুলো আমরা এই সূত্রে বসাই দিলেই কিন্তু ক্যালকুলেশনটা করে ফেলতে পারবো। আর যদি তুমি এমসিকিউ এর জন্য খুব দ্রুত ক্যালকুলেশন করতে চাও, যে এত কিছু লেখার সময় নাই, সেক্ষেত্রে দেখো আমরা কি করতে পারি। এখানে যত পার্সেন্ট বলবে সেটাকে আমরা প্রথমেই 1/, ফরম্যাটে সাজাই নিব। তাহলে এটা লেখা যায় 1/100, লিখে নিলাম। এরপরে নিচে যে মানটা থাকবে তুমি তাকে বর্গমূল করে দিবে, বর্গমূল করে দিলাম। তাহলে এটা কত হয়ে গেল? 10। যা পাবে তার থেকে 1 বাদ দিয়ে দিবে, 9। এটাই অ্যান্সার, তার মানে 9r। ঠিক আছে, খুব দ্রুত করা যাবে। যেটাই বলবে সেটাকে শুধু 1/, ফরম্যাটে সাজাই নিবে, এরপর নিচেরটাকে বর্গমূল করবে, তারপর 1 বাদ দিয়ে দিলে অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার বলছে কত উচ্চতায় গেলে 1/81 হবে। তাহলে এটাকে বর্গমূল করো, 9, 1 বাদ দাও 8, তার মানে অ্যান্সার কত? 8। যদি বলে কত উচ্চতায় গেলে 4% হবে, তাই না? দেখো 4% আমরা কিভাবে বের করতে পারি? 4/100, এর মানেই হলো 1/25। এবার এটাকে তুমি বর্গমূল করলে 5, সেখান থেকে 1 বাদ দিলে কত? 4, তার মানে এটার মান আমরা পেয়ে যাবো কত? 4r। ঠিক আছে, তাহলে এভাবে তোমরা খুব দ্রুত ক্যালকুলেশন করে নিতে পারবে। পৃথিবী থেকে উচ্চতায় গেলে কি ধরনের পরিবর্তন হয় এটা আমরা জানলাম। এখন যদি পৃথিবীর অভ্যন্তরে কেউ যেতে থাকে, মনে করো এরকম পজিশনে গেল, তাহলে এরকম পজিশনে গেলে তখন দেখো সে যে অংশটা ভেদ করে গেছে ওই অংশের যে ভর, সেই ভরটুকু কিন্তু তাকে আর আকর্ষণ করবে না। তখন শুধু এই যে ডট ডট দেওয়া যে গোলকটা, সেই গোলকের ভরটাই তাকে আকর্ষণ করবে। তাহলে দেখো যে ভরটা আকর্ষণ করতো সেই ভরটা যেহেতু কমে গেল, তার মানে এখানেও কিন্তু জি এর মানটা কম পাবো। তাহলে দেখো এই ভূপৃষ্ঠ থেকে উপরে গেলেও কমে, নিচে গেলেও কমে, তার মানে ভূপৃষ্ঠে হলো জি এর মান সর্বোচ্চ। ঠিক আছে, ভূপৃষ্ঠে জি এর মানটা হবে সর্বোচ্চ, উপরে দিয়ে গেলেও কমে যাবে, নিচের দিকে যেতে থাকলেও আস্তে আস্তে কমতে থাকবে। তার মানে আমরা ম্যাক্সিমাম মানটা পাবো কিন্তু ভূপৃষ্ঠে। তাহলে আমরা যারা ভূপৃষ্ঠে দাঁড়ায় আছি, এটাই কিন্তু আমাদের ম্যাক্সিমাম জি, এর চেয়ে বেশি পাওয়া সম্ভব না। এখন এই বিন্দুতে থাকা অবস্থায় যদি তুমি ভূপৃষ্ঠ থেকে এইচ নিম্নতায় আসো, তাহলে তোমার জি এর মান হবে 1 - এইচ ভাগ আর। একটু আগেও এরকম ধরনেরই একটা আমরা সূত্র লিখছিলাম, সেটা ছিল এইচ উচ্চতায় এবং সেখানে কিন্তু একটা 2 ছিল। ঠিক আছে, তাহলে একটু খেয়াল রাখতে হবে যে কোনটাতে 2 আছে কোনটাতে 2 নাই। তাহলে এইচ নিম্নতায় গেলে আমরা জি এর মানটা এরকম পাবো। তাহলে এখন তোমাকে যদি বলে আমি যদি r/4 গভীরতায় নামি, তাহলে জি এর মানটা কত হবে? তাহলে মান বসায় দাও। ঠিক আছে, মান বসায় দিয়ে ক্যালকুলেশন করলে দেখবে এখানে আমরা পেয়ে যাচ্ছি 3g/4, বা ক্যালকুলেশন করে তুমি যেটা পাবে সেটাই হলো অ্যান্সার। ঠিক আছে,
তাহলে এভাবে করে আমরা কত উচ্চতায় বা কত নিম্নতায় গেল সেগুলো বের করতে পারি। ইভেন তুমি যদি r/2 তে বের করতে চাও তাহলে এখানে r/2 দিয়ে দিতে, তখন আমরা ক্যালকুলেশন করলে এখানে কিন্তু পাইতাম g ভাগ হলো 2। তার মানে দেখো আমরা যদি মাঝপথে আসি, এখানে ছিল g, এই মাঝপথে কিন্তু আমরা g এর মান পাবো g/2। আবার তুমি যদি টেস্ট করতে চাও যে কেন্দ্রে গেলে আসলেই শূন্য হয় কিনা, ছোটবেলা থেকে পড়ে আসলাম কেন্দ্রে গেলে শূন্য হয়, দেখি শূন্য হয় কিনা। তাহলে দেখো কেন্দ্রে যখন যাবে তখন কি h সমান হয়ে যাবে r, তখন তুমি এখানে r বসায় দাও। তাহলে দেখো 1 - 1, তার মানে এটা সমান কত হয়ে যাচ্ছে? 0। তাহলে কেন্দ্রে গেলে তার j এর মানটা হবে 0। তার মানে দেখো ভূপৃষ্ঠ থেকে আমরা যত নিচের দিকে যাচ্ছি আস্তে আস্তে কমতেছে, কমতে কমতে কেন্দ্রে যে এটার মান হয়ে যাচ্ছে 0। এটাকেই যদি আমি উল্টা ভাবে বলি যে কেন্দ্র থেকে তুমি যত ভূপৃষ্ঠের দিকে যাবে যে মান কিন্তু আস্তে আস্তে বাড়বে। তার মানে ধরো কেন্দ্র থেকে এখানকার দূরত্ব যদি x হয় কেন্দ্র থেকে, তাহলে কিন্তু g সমানুপাতিক x, g সমানুপাতিক x। তার মানে দেখো পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণের মান কেন্দ্র থেকে দূরত্বের সাথে সমানুপাতিক। দেখো সবার মাথায় কিন্তু এই সূত্রটা ঘুরতেছে যে দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক, এটা সত্য। তবে যখন পৃথিবীর অভ্যন্তরে হবে, এই পৃথিবীর অভ্যন্তরে যখন হবে তখন কিন্তু অভিকর্ষ ত্বরণ কেন্দ্র থেকে উচ্চতার সাথে সমানুপাতিক। কারণ দেখো কেন্দ্র থেকে তুমি যত সামনের দিকে আসতেছো আস্তে আস্তে জি এর মান বাড়তেছে। আর এটার যদি আমরা একদম প্রকৃত মান বের করতে চাই তাহলে হবে g সমান 4/3 g পাই রো এক্স। এক্স হলো কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্ব। মনে করো এখান থেকে এই দূরত্ব যদি x হয় তাহলে এই বিন্দুতে g এর মান হবে এরকম। তার মানে g এর মানটা কেন্দ্র থেকে তার দূরত্বের সাথে সমানুপাতিক হবে। তাহলে এই বিষয়টা আমি আরো একবার ক্লিয়ার করে বলতেছি যাতে কোনো কনফিউশন না থাকে। পৃথিবীর বাইরে যদি হয় তখন g এর মানটা r এর সাথে বর্গের ব্যস্তানুপাতিক। পৃথিবীর অভ্যন্তরে যদি হয় তখন কিন্তু কেন্দ্র থেকে দূরত্বের সাথে সরাসরি সমানুপাতিক।